আজকে আমরা এমন এক প্রতিষ্ঠানে গল্প বলবো যাকে একটা মহিরুহের সাথে তুলনা করা চলে। এর শেকড় বাংলাদেশের ইতিহাসের অনেক গভীরে, আর ডালপালাগুলো যেন পুরো জাতির উত্থান পতনের সাক্ষী। এটা শুধু একটা মাদ্রাসার গল্প না, এটা একটা আদর্শের, একটা বিপ্লবের আর একটা জাতির জেগে ওঠার গল্প। শুরুতেই একটা প্রশ্ন করা যাক, যেটা শুনলে একটু অবাকই লাগতে পারে। আচ্ছা, একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে একটা দেশের স্বাধীনতা যুদ্ধের একটা অংশ হয়ে উঠতে পারে? অবিশ্বাস্য মনে হলেও এর উত্তরটা কিন্তু আমাদের আজকের এই আলোচনাতেই লুকিয়ে আছে। তো এই পুরো যাত্রায় আমরা কি দেখব? আমরা জানব এই প্রতিষ্ঠানের জন্মকথা, দেখব এর পেছনের স্বপ্নদ্রষ্টার নেতাদের, কথা বলবো তাদের শিক্ষা আর ভাষার বিপ্লব নিয়ে। এরপর আসবে মুক্তিযুদ্ধে তাদের সেই ঐতিহাসিক অবদান, আর সবশেষে দেখব বর্তমানে বিশ্বজুড়ে এর প্রভাব ঠিক কতটা। আচ্ছা, চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। সেই ১৯৩৮ সাল চট্টগ্রামের পটিয়াতে ছোট্ট একটা চারাগাছ রোপণ করা হয়েছিল। কে জানতো যে একদিন সেটাই হয়ে উঠবে এক বিশাল জ্ঞানবৃক্ষ, এক মহিরুহু। তো আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, যেটা পটিয়া মাদ্রাসা নামে কিন্তু বেশি পরিচিত, সেটা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কওমি মাদ্রাসা। আচ্ছা, কওমি মানে কি? মানে হলো এটা সরকারি অনুদানের ওপর নির্ভর না করে মূলত সাধারণ মানুষের সাহায্যেই চলে। কিন্তু এটা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠানই নয়, বলা যায় এটা একটা সামাজিক আন্দোলন, যার ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে গেছে। একটা বড় প্রতিষ্ঠান তো আর এমনি এমনি গড়ে ওঠে না, তাই না? এর পেছনে থাকেন কিছু স্বপ্ন দেখা মানুষ, কিছু স্থপতি। চলুন এবার সেই মানুষগুলোর সাথে পরিচিত হওয়া যাক, যারা নিজেদের মেধা আর শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তুলেছেন। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৯৩৮ সালে মুফতি আজিজুল হক যে মশালটা জ্বালিয়েছিলেন, সেটা কিন্তু নেভেনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই মশাল হাত বদল হয়ে আজ এসেছে আল্লামা আবু তাহের নদভীর হাতে। এটা শুধু নেতৃত্বের বদল না, এটা একটা আদর্শের নিরবিচ্ছিন্ন যাত্রা। আর এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন কিভাবে এক একজন নেতা এসে একটা করে ইট গেঁথে দিয়ে গেছেন। মুফতি আজিজুল হক ভিত্তিটা তৈরি করলেন, মাওলানা ইউনুস সেটার উপর কাঠামো দাঁড় করালেন, আর হারুন ইসলামাবাদী এসে আধুনিক শিক্ষাক্রম দিয়ে তাতে প্রাণ দিলেন। এটা আসলে একজনের না, একটা সম্মিলিত সাফল্যের গল্প। পটিয়া মাদ্রাসা কিন্তু শুধু আকারে বড় হয়নি, এর ভেতরেও একটা বিরাট পরিবর্তন এসেছিল। বলা যায় একটা নীরব বিপ্লব। এই পর্বে আমরা দেখব শিক্ষা আর ভাষা নিয়ে তাদের নেয়া কিছু যুগান্তকারী পদক্ষেপ। তাদের শিক্ষা ব্যবস্থাটা দেখুন, কি দারুণভাবে সাজানো। একদম প্রাথমিক স্তর আল ইবতেদাইয়া থেকে শুরু করে সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস বা স্নাতকোত্তর পর্যন্ত মোট ৬টা ধাপ। সব মিলিয়ে প্রায় ১৫ বছরের একটা পূর্ণাঙ্গ কোর্স। একটা শিশুকে শুরু থেকে একজন বিশেষজ্ঞ আলেম হিসেবে গড়ে তোলার পুরো একটা রোডম্যাপ। আর এইটাই ছিল সেই যুগান্তকারী পদক্ষেপ। ভাবুন তো একবার, এমন একটা সময় যখন প্রায় সব কওমি মাদ্রাসায় পড়াশোনার মাধ্যম ছিল উর্দু আর ফার্সি, ঠিক সেই ১৯৬৫ সালে পটিয়া মাদ্রাসা একটা প্রায় অসম্ভব সাহসী কাজ করে বসল। তারা চালু করল বাংলা বিভাগ। কওমি মাদ্রাসায় এটাই প্রথম। উদ্দেশ্য ছিল একটাই, আলেমদেরকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসা, মাতৃভাষার সাথে ধর্মের একটা সেতু তৈরি করা। এবার আমরা গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি। একটা ধর্মীয় প্রতিষ্ঠান কিভাবে একটা দেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সরাসরি জড়িয়ে গেল। চলুন সেই গল্পটাই শোনা যাক। সময়টা ১৯৭১ সালে সেই আগুনঝরা মার্চ মাস। পুরো দেশ তখন জ্বলছে পাকিস্তানি হানাদারদের অত্যাচারে। মুক্তিকামী বাঙালিরা প্রতিরোধ করার চেষ্টা করছেন, কিন্তু তখন তাদের সবচেয়ে বেশি কি দরকার ছিল? একটা নিরাপদ আশ্রয়, এমন একটা জায়গা যেখান থেকে তারা যুদ্ধের পরিকল্পনা করতে পারবেন। আর ঠিক তখনই ইতিহাসের সেই কঠিন সময়ে এগিয়ে আসে পটিয়া মাদ্রাসা। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পিছু হটার পর মেজর জিয়াউর রহমান যখন তার সঙ্গীদের নিয়ে একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করছিলেন, তখন এই মাদ্রাসার দরজায় তাদের জন্য খুলে দেওয়া হয়েছিল। ব্যাপারটা কিন্তু শুধু আশ্রয় দেয়াতেই সীমাবদ্ধ ছিল না, এটা ছিল মুক্তিযুদ্ধের একদম শুরুর দিকে নেয়া একটা বিরাট কৌশলগত সিদ্ধান্ত। পটিয়া মাদ্রাসা তখন মুক্তিযোদ্ধাদের জন্য একটা অস্থায়ী দুর্গ, একটা পরিকল্পনা কেন্দ্রে পরিণত হয়েছিল। আর এই ভূমিকার জন্য প্রতিষ্ঠানটিকে কিন্তু চরম মূল্য দিতে হয়েছিল। পাকিস্তানি বাহিনী পরে এর ওপর গোলাবর্ষণ করেছিল।
আচ্ছা, ইতিহাস তো হলো, এবার একটু বর্তমানে ফেরা যাক। সেই ছোট্ট চারাগাছটা আজ এত বছরে কতটা বড় হয়েছে, কতটা ছড়িয়েছে এর ডালপালা। এর এখনকার প্রভাবটা বুঝতে এই একটা সংখ্যাই মনে হয় যথেষ্ট। ৭,০০০-এর বেশি। ভাবা যায়? পটিয়া মাদ্রাসা কিন্তু এখন শুধু একটা প্রতিষ্ঠান না, এটা আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস নামের একটা কেন্দ্রীয় শিক্ষা বোর্ডেরও মূল কেন্দ্র। আর এই বোর্ডের অধীনেই চলে সারা দেশের ৭,০০০-এরও বেশি মাদ্রাসা। কি বিশাল একটা নেটওয়ার্ক! আর এর কাজ কিন্তু শুধু ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই যে দেখুন, একদিকে যেমন মাসিক তাওহীদ নামের একটা প্রভাবশালী পত্রিকা বের করছে, তেমনি অন্যদিকে এতিমখানা চালাচ্ছে, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করছে, এমনকি দুর্যোগের সময় ত্রাণ নিয়েও ঝাঁপিয়ে পড়ছে। মানে তাদের লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, সমাজসেবাও এর একটা বড় অংশ। আর আধুনিকতার সাথে তাল মেলানোর সবচেয়ে বড় উদাহরণ বোধহয় এটাই। বাংলাদেশ সরকার তাদের সর্বোচ্চ ডিগ্রি মানে দাওরায়ে হাদিসকে ইসলামিক স্টাডিজ আর আরবিতে মাস্টার্স ডিগ্রির সমান মর্যাদা দিয়েছে। এটা আসলে ঐতিহ্যবাহী কওমি শিক্ষা আর আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ঐতিহাসিক সেতুবন্ধন। তো পটিয়া মাদ্রাসার এই পুরো গল্পটা আমাদের একটা জরুরি জিনিস শিখিয়ে দেয়। ঐতিহ্যকে ধরে রেখেও যে আধুনিক হওয়া যায়, আর একটা ধর্মীয় প্রতিষ্ঠানও যে জাতীয় পরিচয়ের একটা অবিচ্ছেদ্য অংশ হতে পারে। আর তাই শেষ প্রশ্নটা থেকেই যায়, ঐতিহ্য আর আধুনিকতার এই যে মেলবন্ধন, এটা আমাদের ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে? উত্তরটা হয়তো আমাদের সবাইকেই ভাবতে হবে।